নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন ডব্লিউ জেকবসের দ্য মাঙ্কিস প গল্প অবলম্বনে শ্রুতি নাটক আততায়ী কে। নাট্যরূপ, নির্দেশনা ও জনের ভূমিকায় দেবাশিস পাল, রিচার্ড জীবেশ ভট্টাচার্য, আগন্তুক প্রসূন চট্টোপাধ্যায় এবং এলিজার চরিত্র চিত্রণে স্বাগতা পাল। শুরু হচ্ছে আততায়ী কে। প্রিয় পাঠকবৃন্দ, বারবার আপনাদের ইচ্ছে আর স্বনির্বন্ধ অনুরোধকে সম্মান জানাতে কলম ধরেছি। আমি শুনিয়েছি বিদেশ ভ্রমণের বহু উপভোগ্য গল্প। আজকের কাহিনী কিন্তু তা থেকে সম্পূর্ণ আলাদা। যা লেখার জন্য এই কটা মাস ধরে আমি ছটফট করেছি। আসলে নিজের দুঃখ আর যন্ত্রণার কথা অন্যের কাছে বললে যেন অনেকখানি হালকা হওয়া যায়। আমিও তাই। জানেন একটা অপরাধ বোধ আমাকে সারাক্ষণ কুড়ে কুড়ে খায়। মনে হয় কেন যে আমি হঠাৎ ওভাবে ভারতবর্ষে গেলাম। আর গেলামই যদি এই অলক্ষণে জিনিসটাকে সঙ্গে নিয়ে এলাম কেন? হয়তো শুধু আমার জন্যেই একটা সুখী পরিবার ওইভাবে চূড়ান্ত ধ্বংসের অতলে। অলিক, অবিশ্বাস্য আর গভীর মর্মদাহী এক বাস্তব ঘটনা আজ আপনাদের শোনাব। সেটা ছিল তুষার ঝরা এক কনকনে শীতের রাত। শেয়াল কুকুরে যখন আশ্রয় ছেড়ে পথে বেরোয় না, সেই হিমেল হাওয়াকে তুচ্ছ করে আমি কিন্তু যথাসময়ে কড়া নেড়েছিলাম মিস্টার রিচার্ড মরিসনের বাড়ি। ওই তো জন আসছে। এলিজা, আমি দরজাটা খুলে দিয়ে আসি। এসো। হ্যাঁ জন, বসো। এলিজা, কফি। জমিয়ে গল্প করব বলে আমি আগে থেকেই রেডি করে ফ্লাস্কে ভরে রেখেছি। বসা মাত্রই তা তোমাদের সামনে পরিবেশিত হবে। তারপর জন, এলিজা তো বলছিল তুমি বোধহয় আজ আর এলেই না। কেন? আবার আজকে না আসার মতো কি কোনো ঘটনা? না, আসলে কদিন ধরে এমন একটা ওয়েস্ট ক্লাইমেট চলছে। তাছাড়া এই সবে তুমি একটা লং ট্যুর দিয়ে এলে, নিশ্চয়ই খুব ক্লান্ত। সাগর সঙ্গমী সাঁতার কেটেছি কত, কখনো তো হই নাই ক্লান্ত। তথাপি মনের মন প্রশান্ত সাগরে পূর্ণিমারাত শ্রান্ত। সাগর সঙ্গমী ওয়ান্ডারফুল। আগে শুনিনি তো, শিখলে কোথায়? ইন ইন্ডিয়া, ভারতবর্ষ। সেই অত্যাশ্চর্য দেশ থেকেই তো ঘুরে এলাম। আশ্চর্য দেশ বলছেন কেন? আশ্চর্য দেশ বলছি কেন? সবকিছুর এমন আশ্চর্য সংমিশ্রণ যে এমন ভাবে আর আগে কোথাও আমি দেখিনি ম্যাডাম। সমস্যা, বেকারি, দাঙ্গা, রাজনৈতিক দলাদলি, মারাত্মক আরডিএক্স বিস্ফোরণ, অগণিত প্রাণীর অপচয়,
আবার আবার তারই পাশাপাশি প্রেম, প্রীতি, ভালোবাসা আর আধ্যাত্মিকতার মহান স্বর্গ যেন এশিয়ার ওই ভূখণ্ড। মাদারল্যান্ড ইজ জাস্ট লাইক আ মাদার টু দেম। ওরা বলে জন্মভূমি ওদের মাতৃসমান। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। শুনেছি ওদের নাকি অনেক অলৌকিক ক্ষমতা থাকে, কি সব জাদু, মন্ত্র, বশীকরণ। রাখো তো এলিজা। এই 20 শতকের অন্তিম পর্বে দাঁড়িয়ে যখন মানুষ চাঁদে প্রায় ঘর বাড়ি বানিয়ে ফেললো, তখন তুমি সেই উপগ্রহকে নিয়ে যেন ছেলে ভুলানো রূপকথার গল্প পাচ্ছ। না মিস্টার মরিসন, না, ব্যাপারটা বোধহয় ঠিক এতখানি আজগুবি আর হাস্যকর নয়। আর তার প্রত্যক্ষ প্রমাণ আমি নিজে। ভূমিকা না বাড়িয়ে ব্যাপারটা একটু খোলসা করে বলবে জান? Why not? খুলেই বলছি ব্যাপারটা। ভারতে পৌঁছেই জানেন আমি ঠিক করেছিলাম ওখানকার কোনো জায়গায় আর বাদ রাখবো না। আর সেই সূত্রে শহর থেকে গ্রাম সবই তুমি। শুধু তাই নয় দাদা, শুধু তাই নয়, হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত সমস্ত দুর্গম স্থানেই আমি পাড়ি জমালাম। কিন্তু এর মধ্যে অলৌকিকের কি আছে? দাদা, এভাবে কথা বললে কিন্তু গল্পের রসভঙ্গ ঘটবে। ওফ, সত্যি তুমি না টু মাচ টকেটিভ। ঠিক আছে বাবা, এই আমি মুখে কুলু পাটলুম। তোমার রহস্যময় কাহিনীর জবনিকা না পড়া পর্যন্ত একেবারে চুপ। কৃতার্থ হলো। হ্যাঁ, তারপর যা বলছিলাম, জানেন হিমালয়ে আমার সঙ্গে দেখা হলো এক আশ্চর্য ক্ষমতাশালী সাধুর। নিজের চোখে দেখেছি তাকে ঘন্টার পর ঘন্টা মাটি থেকে প্রায় 3 ফুট উঁচুতে শূন্যে বসে থাকতে। সূর্যাস্তের আগে জলগ্রহণ করেন না, একটা কথা পর্যন্ত বলেন না সারাদিন। তারপর সমস্ত ব্যাপারটা আমাকে এমন অভিভূত করে ফেলেছিল যে ঠায় একটা দিন আমি একভাবে ওর গুহার দোরগোড়ায় দাঁড়িয়ে রইলাম। দীর্ঘ 12 ঘন্টার ধৈর্য পরীক্ষার পর সন্ধ্যায় গুহার মধ্যে আমার ডাক পড়ল। অনেক কথা হলো দুজনে। সবশেষে উনি আমাকে একটা জিনিস দিলেন। কি সেটা? সেটা একটা বানরের পায়ের হার, মন্ত্রপুত। এটি হাতের তালুতে রেখে যা চাওয়া যায় নাকি তাই মেলে, বাট অনলি ফর 3 times and not more than। 3 বারের পর নাকি ওর সমস্ত দৈবিক শক্তি নষ্ট হয়ে যাবে। তুমি কি চাইলে? Nothing else, madam. সাধুজি আমাকে বলেছিলেন লোভ বড় সর্বনাশা বৃত্তি, যা মানুষকে টেনে নিয়ে যায় ধ্বংসের অতলে। পারমার্থিক কোন ক্ষমতাকে তাই ওই সুখভোগের কাজ লাগাতে নেই। তাতে সেই কাম্য বস্তু মিললেও হারিয়ে যায় জীবনের সমস্ত সুখ, স্বাদ আর শান্তি। বোগাস। আসলে যাতে তুমি কিছু চাইলে সাধু বাবাজির বুজরুকি সঙ্গে সঙ্গে ধরা পড়ে যায়, তাই এইভাবে তোমাকে ভয় দেখিয়ে থামিয়ে রেখেছে। আমার মন কিন্তু অন্য কথা বলে মিস্টার মরিসন। এই বলো তো আমাকে জিনিসটা কোথায়? জিনিসটা আপনাদের দেখাবো বলে আমি আজ সঙ্গে করে এনেছি। এই আমার ওভারকোটের পকেটে। দাঁড়ান, জাস্ট আ মিনিট। হ্যাঁ, এই দেখো। শুকিয়ে কেমন গুটিয়ে গেছে, না বলে দিলে বোঝাই যায় না। জন, ওটা তুমি পকেটে ভরে ফেলো, আমার কেমন অস্বস্তি হচ্ছে। মে আই গেট ইট ফ্রম ইউ জন? অফকোর্স, তোমার যদি কোনো আপত্তি না থাকে। না, কিছু মাত্র না, কিন্তু আপনি এটা নিয়ে পরখ করে দেখতে চাই
বাস্তব আর কল্পনার আসমান জমিন ব্যবধান। আমার দৃঢ় বিশ্বাস পুরো ব্যাপারটাই ওই ভণ্ড সাধুর ভাওতা। শোনো, কি দরকার বলো তো তোমার ওসব গোয়ার তুমি? দেখো, বিপদ মানুষকে জানিয়ে আসে না, কোথা দিয়ে কি ঘটে যাবে। প্লিজ প্লিজ তুমি এসব পাগলামি করো না। এলিজা, এলিজা, তোমার বাবা না ফিজিক্সের একজন খ্যাতনামা অধ্যাপক ছিলেন? তোমার একমাত্র ছেলে একজন বড় বিজ্ঞানী হবার আশায় এমএসসি পাশ করে হাতে কলমে কাজ শিখছে। তুমি এসব সংস্কার কি করে বিশ্বাস করো এলিজা? কিন্তু তুমি বুঝতে পারছো? আমি সব বুঝেই বলছি। হে বানরের পা, কালকের মধ্যে তুমি আমাকে 50,000 পাউন্ড এনে দাও। কি হলো? কি হলো? তুমি টাকা চাওয়ার সঙ্গে সঙ্গে হাতের উপর যেন কোন জীবন্ত পতঙ্গের মতো নড়ে উঠলো পাটা। স্পষ্ট দেখলাম। জন, জন বলো না, তোমরাও তো দেখলে, চমকে উঠলে। মানে আমার কেমন ভয় করছে জন। কি এক অজানা সর্বনাশের আমি যেন পদধ্বনি শুনতে পাচ্ছি। চারদিকে বিপদের গন্ধ। জন, জন, একটা কিছু ঘটতে চলেছে। আমরা সকলে মিলে চেষ্টা করেও যা কিছুতেই রোধ করতে পারবো না। রিচার্ড, রিচার্ড, কেন তুমি এই ভয়ঙ্কর খেলা খেললে? আমার যে সত্যি বড় ভয় করছে। মিসেস মরিসন, যে সংশয়ের সমাধান কোন সাজানো যুক্তি দিয়ে আদৌ সম্ভব নয়, তাকে ভেবে অনর্থক কষ্ট নাই বা পেলেন। কিন্তু জন, আমি যে এই ছোট্ট ব্যাপারটাকে নিতান্তই সহজ সাধারণ চোখের ভুল বলে মেনে নিতে পারছি না। আর শুধু আমি কেন, তোমার দাদাও কি বুকে হাত দিয়ে বলতে পারবে ওই মুহূর্তে, ঠিক ওই নির্দিষ্ট মুহূর্তটাতে ওর হাতের ওপর সত্যি কিছু নড়ে ওঠেনি? একটা ঠান্ডা স্রোত নেমে যায়নি ওর শির দাঁড়াবে? একটা কথা আপনাকে বলি ম্যাডাম, যে আমি সর্বান্তকরণে বিশ্বাস করি। দেখুন, যা ঘটার নয়, কোনোভাবে কখনোই তা ঘটবে না। কিন্তু যা ঘটার, তা যে ঘটবেই। এত রাতে চার্লস একা গাড়ি ড্রাইভ করে কোথায় যাচ্ছে? জনহীন রাস্তা, চারদিকে অতল নিস্তব্ধতা, যেন শিকারের আশায় ওত পেতে আছে। পাহাড়ি পথের সারা শরীর সাদা তুষারে ঢাকা। এই সময় তুই কোথায় চলেছিস চার্লস? সোনামণি কারাই উতরাই বেয়ে দ্রুত বেগে এগিয়ে চলেছে চার্লসের সাদা মার্সিডিসটা। চার্লস, তুই জানিস না, আমি তোকে একেবারে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। কতদিন দেখি না তোকে চার্লস। একি হঠাৎ গাড়িটা অমন এলোমেলো বাঁক নিচ্ছে কেন? কেমন এলোমেলো ভাবে এগিয়ে যাচ্ছে। প্রচন্ড স্পিড নিয়েছে গাড়িটা। চেষ্টা করছে প্রাণপণে স্টিয়ারিং চেপে ধরে এই দুরন্ত বেগকে থামাতে চাইছে চার্লস। পারছে না, কিছুতেই পারছে না। ভয় আর উৎকণ্ঠায় ওর সমস্ত মুখ লাল হয়ে উঠেছে। অসহায় শিশুর মতো দেখাচ্ছে ওকে। এই প্রচন্ড শীতেও ভীষণ ঘামছে আমার চার্লস। চার্লস, আমি তোর মা বলছি। একটা মহা সর্বনাশের ভয়াল অশরীরী অস্তিত্ব দানবীয় উল্লাসে তোর সামনে এসে দাঁড়িয়েছে। পালিয়ে আয় সোনামণি, পালিয়ে আয়। মার সমস্ত শক্তি আর ভালোবাসা দিয়ে ওই চরম বিপদ থেকে তোকে আমি আঁকলে রাখবো চার্লস। ব্রেক ফেল করেছে চার্লসের গাড়িটা। ফর গড সেক, তোমরা কে কোথায় আছো? বাঁচাও আমার চার্লসকে, বাঁচাও। গাড়িটা উল্টে গিয়ে কাঁধের মধ্যে গড়িয়ে পড়লো আর চার্লসের শরীরটা ভাগ
গিয়ে বেরিয়ে এসে পাথরে লেগে আমি আর দেখতে পাচ্ছি না, শুধু রক্ত, রক্তের স্রোত। এত রক্ত কেন, এত রক্ত কেন, চারদিকে এত রক্ত কেন? এলিজা, এলিজা, কে? কি? ও তুমি? গলাটা শুকিয়ে আসছে, আমাকে একটু জল দেবে? দিচ্ছি, এই তো মাথার কাছে গ্লাসটা। নাও, ধরো ধরো ধরো। কি হয়েছে এলিজা, কি হয়েছে? ঘুমের মধ্যে তুমি এমন চিৎকার করে উঠলে কেন? কোনো দুঃস্বপ্ন? আমি স্বপ্ন দেখলাম আমার খোকা, আমার চার্লস একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় এলিজা, 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 রাতের ভয়ের ঘোর তোমার এখনো কাটেনি। হ্যাঁ, আর তাই হয়তো দেখো দেখো, রাত্রের অন্ধকার কেটে গেছে এলিজা। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখো, দেখো ভোরের আলো। হ্যাঁ গো, লোকে বলে ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। একবারটি বলো, আমি যা দেখেছি, এইমাত্র যা কিছু আমি দেখলাম, ভুল, সব কিছু মিথ্যে। ভুল? ভুল? হ্যাঁ এলিজা, এ সবই তোমার মনের ভুল, চোখের ফাঁকি, একটা দুর্ভাবনার রেশ, এছাড়া আর কিছুটি নয়। গাছে বলো। এই তো, এই তো, এই তো, আমি দু হাতে শক্ত করে তোমাকে ধরে তোমাকে ছুঁয়ে বলছি, তুমি যা কিছু। কি? দাঁড়াও তো। কি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, কাকে খুঁজছেন? আচ্ছা, এটা কি মিস্টার রিচার্ড মরিসনের বাড়ি? ইয়েস, আমি মরিসন। বলুন, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আই এম এক্সট্রিমলি সরি। একটা চরম দুঃসংবাদ বহন করে আমি 7 সকালে আপনার বাড়ি। মানে না বললেও নয়, অথচ বলতে আমার জিভ থমকে যাচ্ছে। বাবার কাছে কি করেছে তার ছেলের মৃত্যু সংবাদ। কি বললেন আপনি? চার্লস? আমার চার্লস নেই? না মিস্টার মরিসন, গতকাল আপনার ছেলের নাইট ডিউটি ছিল, আর আমারও তাই। রাত 12টা অবধি ও আর আমি দুজনে একসঙ্গে গল্প করেছি। তারপর ম্যানেজার কি একটা জরুরি কাজের দায়িত্ব দিয়ে ওকে 5 মাইল দূরে অন্য একটা ফ্যাক্টরির ঊর্ধ্বতন কোনো অফিসারের সঙ্গে দেখা করতে পাঠালেন। আসলে সকলের মধ্যে ওই ছিল সবচেয়ে রিলায়েবল, দারুণ বিশ্বস্ত। আমি সঙ্গে যেতে চেয়েছিলাম, কিন্তু খুব গোপন আলোচনা বলে চার্লস আমাকেও সঙ্গে নিল না। নিজেই ড্রাইভ করে যাচ্ছিল, হঠাৎ পথের মধ্যে ব্রেক ফেল করে আমাদের কিচ্ছু করার ছিল না। হি বিকেম স্পট ডেড। না না না, এ হতে পারে না, মরতে পারে না আমার চার্লস। 2 দিন বাদে বড়দিনে ছুটিতে ও যে আসবে বলে গেছে, ওর প্রমোশনের খবর নিয়ে। তারপর ওর বাগদত্ত অ্যালেনের সঙ্গে আমরা চার্লসের বিয়ে দেব বলে গেছে। বাবা, একটা সুখবরের জন্য এই 1 মাস তোমরা অপেক্ষা করে দেখো। আমি আসবো
সেই সুসংবাদ বয়ে নিয়ে। চার্লস, চার্লস, এই খবরের জন্য কি তুই আমাদের পথ চেয়ে বসে থাকতে বলেছিলি? কোম্পানির মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ 50,000 পাউন্ড আপনাদের হাতে তুলে দেবে মনস্থ করেছে। হ্যাঁ, কত? 50,000 পাউন্ড? না না, টাকা না। এলিজা, এলিজা, তুমি শুনেছি না, দুহাত ভরে নাও। তোমার না অনেক টাকার লোভ, রাতারাতি বড় লোক হবার লোভ। কোকার নিচে মরে গিয়ে তোমার তোমার সেই ইচ্ছে পূর্ণ করে। এলিজা, চুপ করো এলিজা। আমি আর পাচ্ছি না সহ্য করতে। তোমরা বিশ্বাস করো, আমি চাইনি, আমি কিছুতেই চাইনি। আমি যে বাবা, নিজের সন্তানের মৃত্যু কি কখনো কোনো বাবা কামনা করে? শান্ত হন, শান্ত হন মিস্টার মরিসন। নিয়তি তো কারো ইচ্ছে মেনে চলে না। এখন এখন আপনাকে শক্ত হতে হবে। শেষ কাজের জন্য ওর সহকর্মীরা সকলে কবরখানায় অপেক্ষা করে আছে। প্লিজ প্লিজ, আপনারা চলুন আমার সঙ্গে। একটু ঘুমানোর চেষ্টা করো এলিজা। যে যাবার সে তো গেছে। কি সহজে তুমি কথাগুলো উচ্চারণ করলে না। এলিজা, যে যাবার সে তো গেছে, কিন্তু কেন 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 এমন অকালে ছড়ে গেল আমার আধফোটা ফুলের কুড়িটা? এলিজা, বানরের পা, এলিজা, একখণ্ড শুকনো হাড়ের অশুভ শক্তির কাছে আমার সব স্বাদ স্বপ্ন। এলিজা, এলিজা, ওর অস্তিত্বকে আমি খুঁচিয়ে দেবো চার্লস, নিশ্চিহ্ন করে দেবো একেবারে, যাতে আর কখনো কোনো মা এই ফায়ার প্লেসে। ঠিক বলেছ, তাই দাও এলিজা, সেই ভালো। চোখের সামনে থেকে ওই যন্ত্রণা করবে সে জিনিসটাকে পেয়েছি। আমি পেয়েছি একটা পথ, আমি খুঁজে পেয়েছি। কি পাগলের মতো বকছো এলিজা? কিসের পথ? পাগলামি নয় রিচার্ড। জন তো বলে গেছে, উই মে ওয়ান্ট এনিথিং ফ্রম ইট ফর 3 টাইমস। একবার গেছে, কিন্তু এখনো ধরো দুবার এর কাছে। এই তো আমার হাতের মধ্যে শুকনো বিভৎস জিনিসটা, এই বানরের পা। আমার মৃত চার্লসকে তুমি এনে দাও। এলিজা, কি করলে তুমি এলিজা? ও যে মারা গেছে। এলিজা, ও আমাদের চার্লস নয়, এ চার্লসের অশরীরী আত্মা। ওকে ভেতরে আসতে দিও না এলিজা। মৃতের সঙ্গে জীবিতের কোন সম্পর্ক থাকতে পারে না। শোনো এলিজা, শান্ত হও। ছেড়ে দাও আমাকে, শান্ত হও, ছেড়ে দাও। দেখি, মৃত হোক জীবিত হোক, সুন্দর বিভৎস শরীরে অশরীরে ও যাই হোক, আমি যে ওর মা। একটিবার আমাকে কাছে আসতে দাও, ছাড়ো আমাকে। চলে গেছে, দরজার সামনে পৌঁছে গেছে এলিজা। আর কয়েক মুহূর্ত বাদে আমি আর ভাবতে পারছি না কি করি এখন। মনে পড়েছে, এটাই একমাত্র উপায়। তৃতীয় ইচ্ছেটা এখনো জানানো হয়নি। এ বানরের পা যে এসেছে সে ফিরে যাক, তাকে তুমি ফিরিয়ে নিয়ে যাও। কি করলে? যে অলৌকিকতার অশুভ শক্তিকে আশীর্বাদ ভেবে বরণ করে নিয়েছিল,
চরম সর্বনাশের পর কেন তাকে এমন নির্বিবাদে ফিরে যেতে দিলে চার্লস? প্রচন্ড ঝড়ের শেষে দুটো ঝরা পাতাও যে পড়ে থাকলো না আমার জন্য। কি নিয়ে থাকবো আমি? চারিদিকে এখন শুধু শ্মশানের অতল নীরবতা। ওগো, তুমি চুপ করে আছো কেন? বলে দাও, বলে দাও, আমি কি নিয়ে থাকবো? খোকা, জাদু নয়, মন্ত্র নয়, তোর মা তোকে ডাকছে। খোকা, ফিরে আয়, ফিরে আয়, একটিবার, একটিবার খোকা, ফিরে আয়, ফিরে আয় চার্লস, ফিরে আয়। এই মর্মান্তিক ঘটনার মাত্র 3 দিন পরেই এলিজা ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। আর রিচার্ড মরিসন সম্পূর্ণ মানসিক ভারসাম্য হারিয়ে পাগল অবস্থায় 6টা মাস লুনাটিক অ্যাসাইলামে। আমি দেখেছি সেই স্মৃতিভ্রষ্ট মানুষটার বোবা চোখের করুণ চাউনি, তাতে যেন তীব্র ঘৃণা মেশানো ছিল আমার চোখে। মুখে কোনো কথা নেই, তবু ওই চোখের দিকে তাকিয়ে আমার মনে হতো বলছেন মিস্টার মরিসন, বলছেন, আমার এত বড় সর্বনাশ তুমি কেন করলে জন? আমার পুঞ্জীভূত লোভ আর অবিশ্বাসের বারুদ ঘরে কেন এইভাবে আগুন ধরিয়ে দিলে তুমি? আগুন, আগুন। এই এতগুলো বছর ধরে সেই দৃষ্টি আমি স্বপ্নে, জাগরণে প্রতিনিয়ত যেন দেখতে পাই। প্রিয় পাঠক বৃন্দ, আমি তাই করজোড়ে মিনতি করছি, অলৌকিকতায় অবিশ্বাস করুন, ক্ষতি নেই, কিন্তু ওভাবে মিস্টার মরিসনের মতো কখনো আগুন নিয়ে খেলবেন না। আপনারা কখনো খেলবেন না, দোহাই আপনাদের। আপনারা সাবধান হন, সাবধান, সাবধান, সাবধান। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দ গ্রহণ, স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।